আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসে শুরু করব অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারটা কি? যে শেয়ার হোল্ডারগণ সাধারণ শেয়ার মালিকের লভ্যাংশ, সাধারণ শেয়ার হোল্ডার মালিকের লভ্যাংশের পূর্বে নির্দিষ্ট লভ্যাংশ পাবে। মানে সাধারণ শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পাওয়ার আগে, মানে বলছিলাম সবার লাস্টে, বিলোপ সাধনের সময় সবার লাস্টে শেয়ার হোল্ডার লভ্যাংশ পাবে। তো সেই লভ্যাংশ পাওয়ার মধ্যে সাধারণ শেয়ার হোল্ডারদের আগে পাবে এরা, সবার শেষে পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা। এবং ভোটাধিকার সীমাবদ্ধ থাকে, মানে এরা কিছু কিছু ক্ষেত্রে ভোট দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভোট দিতে পারে না। এরা পরিচালনা অংশগ্রহণ করতে পারে না, কোম্পানি পরিচালনা করতে পারে না, কোম্পানির দায় দায়িত্ব বেশি থাকে না এদের। কোম্পানি বিলোপ সাধনের সময় সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানের পূর্বে এদেরকে লভ্যাংশ দেওয়া হয়। এই ধরনের শেয়ারকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। তো অগ্রাধিকার শেয়ারের মানে এটা হলো কন্ডিশন আছে, যে লভ্যাংশ পরিমাণ নির্দিষ্ট থাকে। হ্যাঁ, যদি ব্যবসায় লাভ হয় তাহলে নির্দিষ্ট লভ্যাংশ পায় এরা। নির্দিষ্ট লভ্যাংশ মানে হয় 10%, মানে 10%ই পাবে এরকম। কিন্তু বন্ড হোল্ডার নির্দিষ্ট সুদ পায়, কিন্তু নির্দিষ্ট সুদ পায় মানে হলো ব্যবসায় লাভ হোক আর লস হোক এরা কিন্তু ওই টাকাটা পাবি। বাট অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা ব্যবসায় লাভ হলে শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণে লভ্যাংশ পাবে, লাভ না হলে পাবে না। পার্থক্য এই জায়গাটা, বন্ড হোল্ডার আর অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের মধ্যে পার্থক্য হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা ব্যবসায় লাভ হইলে লাভের পরিমাণ নির্দিষ্ট পাবে, 20% বলো 10% বলো, যেটা আগে বলা ছিল সেটাই পাবে। বাট বন্ড হোল্ডাররা লাভ হইলে আর লস হইলে কোন যেটাই হোক না কেন তারা নির্দিষ্ট পরিমাণে সুদ পাবে। এটাই হলো মেইন পার্থক্য। তার মানে অগ্রাধিকার শেয়ারের মধ্যে কিন্তু এটা কন্ডিশনাল শেয়ার, এটা কন্ডিশন দিয়ে ক্রয় করা হইতেছে। তাই এটার বিভিন্ন প্রকারভেদ আছে। এটা 8টা প্রকারে ভাগ করা হয়েছে তোমাদের বইতে। তো এই 8টা প্রকার নিয়ে আমরা একটু আলোচনা করি এক নজরে। এই 8 প্রকার থেকে কিন্তু এমসিকিউতে আসে, আমাদের ম্যাথে কোনো কাজে লাগবে না, কিন্তু এমসিকিউতে লাগবে। দেখো, এক নম্বর বলছে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, যদি কোনো বছর কম মুনাফা হওয়ার কারণে লভ্যাংশ না দেওয়া হয়, তাহলে পরবর্তী যে বছরে পর্যাপ্ত মুনাফা হয় সে বছরে এ ধরনের শেয়ার মালিকদের বকেয়া লভ্যাংশ সহ বর্তমান বছরের লভ্যাংশ পরিশোধ করা হয়। আইন অনুযায়ী অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ 6 বছর পর্যন্ত সঞ্চিতি করে রাখা যায়। মূল কথাটা হলো যে সঞ্চয় অগ্রাধিকার শেয়ারটা হলো এই শেয়ার হোল্ডাররা যদি এক বছরের বা যে বছরে ব্যবসায় অনেক কম মুনাফা হয়েছে সেই বছর যখন লভ্যাংশ দিতে পারে না এদেরকে, তাহলে পরবর্তীতে যখন ব্যবসায় লাভ হবে তখন ওই বকেয়া লভ্যাংশ যে বছরে দিতে পারে নাই ওই বছরের লভ্যাংশটা দিতে হবে এবং রানিং বছরের লভ্যাংশ দিতে পারবে। এবং এইটা সর্বোচ্চ 6 বছর পর্যন্ত করতে পারবে। 6 বছরের মধ্যে অবশ্যই তাদের বকেয়া লভ্যাংশ সবগুলাই পরিশোধ করতে হবে। তার মানে লভ্যাংশ ব্যবসায় সমস্যা হইলে অনেক সময় না দিলেও চলবে, বাট সেটা পরবর্তীতে বকেয়া সহ দিতে হবে, পরিশোধ করতে হবে। আর অসঞ্চয় অগ্রাধিকার শেয়ারটা কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখো, এরা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পায়, মুনাফা না হলেও লভ্যাংশ পায় না। ব্যবসায় নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পাবে ঠিক আছে, বাট মুনাফা না হলে পায় না। কিন্তু বিগত কোনো বছর লভ্যাংশ বকেয়া থাকলে তা পরবর্তী বছর দাবি করতে পারবে না। এটার মধ্যে পার্থক্য হলো এইটা লভ্যাংশ নির্দিষ্ট পাবে এবং কোনো কারণে না দিলে সেটা পরবর্তী বছরে এটা দিতে হবে সঞ্চয় অগ্রাধিকার শেয়ারে। আর অসঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে পরবর্তী বছরে সেটা দিতে হবে না, ব্যবসায় লাভ না হইলে লভ্যাংশ দিবে না ব্যবসায়, এবং সেটা পরবর্তী বছরে দিবে না। তার মানে এটা কিছুটা সাধারণ শেয়ারের মতন। এরপর বলছে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কি? এ ধরনের শেয়ার মালিকগণ কোম্পানির বিলোপ সাধনের পূর্বেই মূলধন ফেরত পাওয়ার অধিকার ভোগ করে। মানে এই ধরনের ব্যবসা যখন ব্যবসা যখন বন্ধ করে দেওয়া হয় তখন বন্ধের সময় হওয়ার আগেই এই ধরনের শেয়ার হোল্ডার তাদের মূলধনের টাকাটা ফেরত নিতে পারে, মানে শেয়ারের টাকাটা উঠায় নিতে পারে। অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারটা কি? যে কোম্পানি বিলোপ সাধনের পূর্বে কোনোভাবেই এই মূলধন ফেরত পাবে না, এরা ফেরত পাবে না। আর পরিশোধযোগ্য শেয়ার হোল্ডাররা কি হলো, ব্যবসায় বিলোপ সাধনের আগেই চাইলে মূলধনের টাকাটা ফেরত নিতে পারে, মানে তাদের শেয়ারটা তারা উঠাই নিতে পারে। বাট অপরিশোধযোগ্য শেয়ারের ক্ষেত্রে সেটা পারবে না, তাদের অবশ্যই কোম্পানি বিলোপ সাধন হইতে হবে, তারপরে সেই অর্থটা ফেরত নিতে পারে, মূলধনের টাকাটা। পরের যে কন্ডিশনাল শেয়ার সেটা হলো কি, অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, আর আরেকটা হলো বিনা অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার। দুইটার মধ্যে দেখবে সব আছে, কমনই থাকবে। প্রতিটা কিন্তু দুইটা ভাগ করা আছে, যেমন সঞ্চয় অগ্রাধিকার, অসঞ্চয় অগ্রাধিকার, পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য। একটার মধ্যে আছে যে সুবিধাটা, অন্যটার মধ্যে সেই সুবিধাটা নাই। এটাও সেম। অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ারটা কি? সেই শেয়ারের মালিকরা নির্দিষ্ট লভ্যাংশ ভোগ করার সাথে সাথে সাধারণ শেয়ার মালিকদের সাথে অতিরিক্ত মুনাফা পাওয়ার অধিকার রাখে। মানে তারা তো নির্দিষ্ট লভ্যাংশ পাবেই,
পাশাপাশি যদি লাভের পরিমাণ অনেক থাকে তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা যেভাবে লভ্যাংশ পায় ওইখান থেকে তারাও কিছু লভ্যাংশ পাবে। আর বিনা অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কি করবে, এই তার মুনাফাটা পাবে না, মানে সাধারণ নির্দিষ্ট পরিমাণে পাবে। ব্যবসা যদি অবশিষ্ট মুনাফা থাকে, মানে সাধারণ শেয়ার হোল্ডারদের দেওয়ার পরে যদি মুনাফা থাকে সেইখান থেকে তারা পাবে না, বাট অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা সেটা পাবে। দেন বলছে পরিবর্তনযোগ্য বা রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার এবং অরূপান্তরযোগ্য বা পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। এই ধরনের শেয়ারগুলো কি? এই ধরনের শেয়ারগুলো হলো যে নির্দিষ্ট সময়ের মধ্যে চাইলে তারা সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবে, এটা হলো পরিবর্তনযোগ্য। আর যেটা হলো যে অগ্রাধিকার শেয়ারের বিক্রয় শর্ত অনুযায়ী কখনোই সাধারণ শেয়ার রূপান্তর করা যাবে না। মানে এই শেয়ারটা যদি পরিবর্তনযোগ্য শেয়ার নাও তাহলে তুমি চাইলে ব্যবসা প্রতিষ্ঠানের যে নিয়ম অনুসারে এটা সাধারণ শেয়ার রূপান্তর করা যাবে, একটা সময় পরে সাধারণ শেয়ার রূপান্তর করতে পারবে। আর অপরিবর্তনযোগ্য হলে সেটা কখনোই সাধারণ শেয়ারে রূপান্তর করা যাবে না, সেটা অবশ্য সবসময় অগ্রাধিকার শেয়ারই থাকবে। অগ্রাধিকার শেয়ার থেকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যাবে না। তোমরা সবাই জানো যে শেয়ার থেকে বন্ডে রূপান্তর করা যায়, বন্ড থেকে শেয়ার রূপান্তর করা যায়, আবার সাধারণ শেয়ার থেকে অগ্রাধিকার শেয়ার রূপান্তর করা যায়, অগ্রাধিকার শেয়ার থেকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়। মানে কোম্পানিতে যে কোনোভাবে মূলধন দিলে অন্যটায় স্থানান্তর করা যায়, একটা থেকে আরেকটা এক্সচেঞ্জ করা যায়। তো এই এক্সচেঞ্জের সুবিধাটা এইখানে থাকবে না যদি অপরিবর্তনযোগ্য বা অরূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার ক্রয় করে থাকো।